আমরা জানি যদি আপনার কয়লা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি তাহলে 4 থেকে 6 টাকা আমাদের খরচ যায় পার ইউনিটে। জনগণ একটা টাকার বেনিফিট না পেয়ে তাকে যে পে করবে আবার সেটা জনগণের পরে চাপাই দেওয়া হবে, এর চেয়ে বড় জুলুম তো আর। তা যাকে দিয়ে আপনি ভূত তাড়াবেন তার ঘরের ভিতরেই তো ভূত। আবারও এস আলমের মতন লুটপাটের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। জামাতি ইসলামী এই জিনিসটা যতভাবে তুলে ধরছে, আমি তো অন্য আমরা যারা অর্থনীতিবিদ আছে, যারা ব্যাংকার আছেন বা সমাজের অন্য লোক আছে, সেদিক থেকে একটা তো শব্দ উচ্চারিত হচ্ছে না। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব, থাকবে মত ও ভিন্ন মত শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। দেশে বিদ্যুতের দাম বাড়ছে, জ্বালানি মূল্য বৃদ্ধি আগেই হয়েছে, মূল্যস্ফীতি বাড়তির দিকে, বাজেট সামনে। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই। আলোচনার জন্য যারা সম্মানিত অতিথিবৃন্দ আমাদের সাথে উপস্থিত হয়েছেন পরিচয় করিয়ে দিই। আমার ঠিক হাতের বামে রয়েছেন ডক্টর সৈয়দ মিজানুর রহমান, তিনি অর্থনীতি বিশ্লেষক। রয়েছেন ABM মোশাররফ হোসেন, তিনি সংসদ সদস্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। এবং সবশেষ রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করি ডক্টর আব্দুল মান্নান আপনাকে দিয়ে। তার আগে একটু বলে রাখি যে 2026 সালের জুনের শুরুতে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি একাধিক্রমে মূল্যস্ফীতি, জ্বালানির রেকর্ড মূল্য বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন তথা মুদ্রাস্ফীতির মতো একটি ত্রিমুখী পারস্পরিক সম্পর্কযুক্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আপনারা জানেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS এর সর্বশেষ যে তথ্য সেটি বলছে যে 2026 সালের এপ্রিল মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.04%, যার অন্যতম প্রধান চালিকা শক্তি হলো জ্বালানি খাতের সাম্প্রতিক চড়া মূল্যবৃদ্ধি। CPD বলছে, তাদের ডেটা বলছে যে গত 6 মাসে দেশে ডিজেলের দাম 15% বেড়েছে এবং পেট্রোল ও অকটেনের দাম প্রায় 20% বৃদ্ধি পেয়েছে। এমনকি রান্নার কাজে ব্যবহৃত 12 কেজি যে LPG বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এখন, সেই LPG সিলিন্ডারের দাম মাত্র 3 মাসে 40% বেশি বেড়ে 1885 টাকায় এসে ঠেকেছে। এর উপরে জুন মাস থেকে ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম রেকর্ড প্রায় 20% বৃদ্ধি পাওয়ায় শিল্প উৎপাদন, কৃষি, সেচ ও পণ্য পরিবহন ব্যয় এক লাফে বহুগুণ বেড়ে গেছে, যা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতাকে মারাত্মকভাবে সংকুচিত করছে বলে অর্থনীতিবিদরা বলছেন। আমি ABM মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শুরু করি, আপনার কাছে পরে আসি। আপনি যদি একটু বলেন, আপনাদের দল সবসময় জনবান্ধব নীতির কথা বলে এসছে, কিন্তু বর্তমান BNP সরকার ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম রেকর্ড প্রায় 20% এবং পাইকারিতে 19.85% বাড়ালো। লাইফলাইন গ্রাহক ছাড়া বাকি সব ধাপে দাম আকাশচুম্বী বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে BERC বলছে যে এখনও 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। জনগণের এই চরম মূল্যস্ফীতি অর্থাৎ 9.04% সময়ে এই রেকর্ড মূল্য বৃদ্ধি কি আপনাদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিশ্রুতির পরিপন্থী না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার দুই শ্রদ্ধেয় আলোচক এবং দর্শক সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বর্তমানে বিদ্যুৎ যে দাম বৃদ্ধি পেয়েছে এটা নিশ্চয়ই জনমতে একটা অস্বস্তিকর ব্যাপার, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে একটু পিছন থেকে, যে এই অবস্থা এখন কেন, এই সংকটের মধ্যে আমরা পড়লাম। আপনি দেখেন যত বিগত যে সরকারটি ছিল, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, কারণ আপনি দীর্ঘদিন গণমাধ্যমে আছেন। এই আপনার পাশে হাতিরঝিলে এখানে কিন্তু একটা উৎসব হয়েছে, আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, যে আমরা 27,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছিলাম এবং 10 কোটি টাকা খরচ করে একটা উৎসব সরকার পালন করেছিলেন। অর্থাৎ 10 কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা, উৎপাদন কিন্তু করেনি, আমাদের সক্ষমতাটা হয়েছে। এবং আমাদের বিদ্যুৎ প্রয়োজনটা কত?
আমাদের প্রয়োজন যদি বাংলাদেশে এখন আমরা সর্বোচ্চ যদি 17,000 বিদ্যুৎ মেগাওয়াট আমরা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের 1 সেকেন্ডের জন্য লোডশেডিং হবে না। তাহলে আপনি দেখেন 17,000 আর 27,000, মানে 10,000 মেগাওয়াট বিদ্যুতের সক্ষমতা আপনি অর্জন করেছেন। এই সক্ষমতা কি স্বয়ংক্রিয়ভাবে হয়েছে? না, স্বয়ংক্রিয়ভাবে হয়নি। এটার জন্য আপনাকে বিদ্যুৎ প্ল্যান বসাতে হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া যেতে হয়েছে, এবং সেই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাইট। এর সামগ্রিক ফলাফল হলো রেন্টাল, কুইক রেন্টাল। আমরা জানি যদি আপনার কয়লা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি তাহলে 4 থেকে 6 টাকা আমাদের খরচ যায় পার ইউনিটে। আমি যদি গ্যাস থেকে করি আমার 8 থেকে 9 টাকা যায়। আর আমি এই যে রেন্টাল, কুইক রেন্টাল, তৈল থেকে যেটা উৎপাদন এর জন্য সরকার বিভিন্ন তার ঘরানার ব্যবসায়ী এবং তার শুভাকাঙ্ক্ষীদেরকে যে একটা সুযোগ দিয়েছিলেন, সেখানে 16 টাকা থেকে 27 টাকা 10 পয়সা পর্যন্ত তাকে কিন্তু কিনতে হতো তাদের কাছে। রাইট। শুধু কেনা না, ভাড়া দেয়া। অনেক সময় দেখা যাচ্ছে আমি যদি কিনতে যাই তাহলে আমার আরো বেশি খরচ যায়, বরং আমি তাদেরকে ক্যাপাসিটি ট্যাক্সের নামে একটা কি বলবেন আপনি, একটা বোনাস দিয়েছেন না, ব্যবসায়ীদেরকে ফুলে কলা গাছ হওয়ার সুযোগ দিয়েছেন। এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার ফলটাই আমরা এখন ভোগ করছি। কারণ বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে মাত্র 100 দিন। আপনারা বলেন 100 দিনের মধ্যে রাতারাতি তো সবকিছু পরিবর্তন করে দেওয়া সম্ভব না। তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে যখন আমেরিকা ইরানের যুদ্ধতে কিন্তু তৈলের সাপ্লাই বন্ধ হয়ে গেছে, আপনার ইস্টার্ন রিফায়ারিং আমার বন্ধ করে দিতে হয়েছে, কারণ আমার সাপ্লাই চেইন বন্ধ হয়েছে, কারণ আমি কিন্তু আনতে পারছি না। তখনও কিন্তু সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করে নাই। ডেইলি আমরা 167 কোটি টাকা আমরা কিন্তু ভর্তুকি দিয়েছিলাম। কিন্তু এখন সামগ্রিক অর্থনীতির যে একটা চাপ, এবং তারপর আপনি নিজেই বলেছেন যে বিআরসি চেয়ারম্যান বলেছে 41,000 কোটি টাকা আমাদেরকে ভর্তুকি দিতে হচ্ছে। অর্থাৎ সামগ্রিক অর্থনীতির এই চাপটাকে মোকাবেলা করার জন্য তো সরকার কিন্তু বাধ্য এই কাজটি করেছে। আচ্ছা, পরিষ্কার। ডক্টর আব্দুল মান্নান, আপনাদের দলের আমির শফিকুর রহমান তিনি এই মূল্য বৃদ্ধিকে জনগণের উপরে বাড়তি বোঝা বলে দেশবাসীকে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। বিরোধী দল হিসেবে রাজপথে প্রতিবাদ সেটা ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ খাতের 41,000 কোটি টাকার যে বিশাল ঘাটতি, সেটা পূরণের আপনাদের বিকল্প কোনো অর্থনৈতিক রূপরেখা আপনারা কি সামনে এনেছেন? জি, আপনাকে ধন্যবাদ মোশাররফ ভাই এবং স্যার সহ সবাইকে ধন্যবাদ জানাই। এখানে মোশাররফ ভাই একটু টাস দিয়েছেন, কিন্তু ওইটার ব্যাপারে সরকারি দলের যে করণীয় আছে এটা উনি বলেন নাই। সেটা কি, সেটা দেখেন যে আওয়ামী সরকারের আমলে যে বিদ্যুৎ খাতে কুইক রেন্টালের নামে যে সমস্ত চুক্তি হয়েছে দেশি এবং বিদেশি কোম্পানির সাথে, আদানি সহ, সেই জায়গায় বড় ধরনের ব্যত্যয় ঘটেছে। যে ব্যত্যয়ের কারণে ওখানে যে আপনার ক্যাপাসিটি চার্জের নামে যে পরিমাণ ভর্তুকি দিতে হয় শুধু মানে মেনটেনেন্সের জন্য বা সিস্টেমের জন্য, সেই টাকাটা তো অনেক বেশি, এবং সেইটার পুরো বোঝাটাই কিন্তু বাংলাদেশের জনগণের উপরে দিয়ে দেওয়া হচ্ছে। তো একজন নির্বাচিত সরকারের দায়িত্ব কি? জনবিরোধী যে কোনো চুক্তি তারা বাতিল করতে পারে। যদি ওনারা এটা বলেন যে ঠিক আছে আমরা আন্তর্জাতিক চুক্তিটা মানে এটা বাতিল করা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, সেটা ঝুঁকিপূর্ণ যদি হয় তাহলে এটার বিকল্প তৈরি করতে হবে। কিন্তু আভ্যন্তরে, দেশের অভ্যন্তরে যে সমস্ত কোম্পানির সাথে বাংলাদেশ সরকারের কি ছিল, চুক্তি ছিল, সেখানে আপনার এস আলম থেকে শুরু করে নিয়ে তারপরে আপনার আছে যে আপনার ওরিয়েন্টাল আছে, তারপরে সামিট গ্রুপ রয়েছে, তাদের সাথে চুক্তি রয়েছে যেগুলো মানে একই টাইপের, সেখানেও কিন্তু ক্যাপাসিটি চার্জ এখানে দিতে হয়। তাহলে এগুলোর সাথে যদি পুনরালোচনা করে যদি রিভাইজ চুক্তি হতো যে তুমি আমাকে বিদ্যুৎ দিবা, আমি তোমাকে পে করব, কিন্তু আমি যদি 1 টাকারও বিদ্যুৎ না কিনি তাহলে 1 বছরে তার ক্যাপাসিটি চার্জ বা সার্ভিস চার্জের নামে তাকে আমাকে কিন্তু হাজার হাজার কোটি টাকা তাকে আমাকে পে করতে হচ্ছে। জনগণ 1 টাকার বেনিফিট না পেয়ে তাকে যে পে করবে, আবার সেটা জনগণের পরে চাপাই দেওয়া হবে, এর চেয়ে বড় জুলুম তো আর কোনো কিছু হতে পারে না। কিন্তু ওনারা তো বলছেন সেই কাজটা তো আগের সরকার তারা করে গেছে। আগের সরকার করেছে, এটা জনগণ জানে। এখন ওনাদের প্রশ্ন যে বিক্ষোভ করলে সেটা না, কি হবে? এটা এই বিক্ষোভ করার মাধ্যম দিয়ে জনসচেতনতা তৈরি হয়, জনমত তৈরি হয়। এটার মাধ্যম দিয়ে মূলত সরকার এটাকে কেন্দ্র করে, মানে সরকার ভয় না, সরকার এটাকে দেখিয়ে ওই সমস্ত কোম্পানির সাথে চুক্তি কি করতে পারে, বাতিল করতে পারে,
পুনরালোচনা করে এটা রিভাইজ করতে পারে। কিন্তু সরকারের ভিতরে যদি কেউ ওই সমস্ত কোম্পানির সুবিধাভোগী হয় এবং সেখানের সাথে যদি তাদের কানেক্টিভিটি থাকে, তাহলে তো এটা তারা করবে না। সরকারের এখানে প্রকাশ্য অবস্থান নেওয়া উচিত যে আমাদের এই কারণে বাড়াচ্ছে, আমরা আগামী 6 মাসের ভিতরে বা এই যে সামনে যে বাজেট অধিবেশন আসছে, এই বাজেট অধিবেশনে এটা জনগণের সামনে ওপেন করে দিয়ে আমরা এই চুক্তিগুলো। আপনি আদানির সাথে চুক্তির কথা বলছেন, আদানির এবং সাথে তাদের সাথে এই সরকারের কানেক্টিভিটির কথাও না, বলছেন। আমি আদানির সাথে চুক্তিটাকে ইন্টারন্যাশনাল একটা চুক্তির কারণে এটা নিয়ে ওনাদের দেরি হতে পারে। চুক্তিটা রিভাইজ নিয়ে ওনারা আন্তর্জাতিক আদালতে যেতে পারেন, সালিসি বসাইতে পারেন, এটা দেশের জনগণ স্বাধীনতা সার্বভৌমত্ব, এবং সেটার ভিতরেও যে কত ধরনের জালিয়াতি আছে এটা আমি একটু, যদি আপনি আমাকে সুযোগ দেন, দেখেন এটা যখন মানে আদানির যে চুক্তিটা করা হয়েছিল তখন 39.7% বেশি প্রিমিয়াম দিয়ে এটাকে স্টার্ট করা হয়েছিল। আমরা যখন এটার থেকে বিদ্যুৎ নিতাম, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ছিল 8.61 সেন্ট। কিন্তু যখন 2025 সাল আসলো তখন এটা 14.87 সেন্টে পৌঁছায় যায়। তার মানে এটা কয়েক গুণ বেড়ে যায়, প্রায় ডাবলের বেশি বেড়ে যায়। আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে প্রায় 400 থেকে 500 মিলিয়ন ডলার মানে দিতে হচ্ছে আদানিকে প্রতি বছর শুধু এইটার লোকসান, অর্থাৎ 5 থেকে 6,000 কোটি টাকা। এই যে 5 থেকে 6,000 কোটি টাকা দিচ্ছে, এটা অসম চুক্তি, জনগণ এই চুক্তি মানে না, এটা দেশের জন্য তাহলে এটা নিয়ে ওনারা আন্তর্জাতিকভাবে সালিসি করতে পারেন, দরবার করতে পারেন, করে বাংলাদেশের জনগণকে এখান থেকে বাঁচাতে পারেন। এখন সরকারের সেই সদিচ্ছা আছে কিনা এটা একটা বড় কোশ্চেন, কিন্তু এখানে থেকে যায়। আর দেশীয় যে কোম্পানিগুলোর সাথে আছে তারা তো অধিকাংশ পলাতক, আবার তাদের সাথে কিন্তু এই সরকারের কারোর যোগসাযোগ আসে বলেই এগুলো কি করতে পারছে না, তারা এটা রিভাইজ করতে পারছে না। আমি মনে করি সরকার যদি উদ্যোগ নেই, বিরোধী দল হিসেবে এবং দেশের জনগণ ওনাদেরকে ওয়েলকাম করবে এবং এ ব্যাপারে ওনারা সহযোগিতা পাবে। কেন আমরা ব্যবহার করব না তাদেরকে এই ক্যাপাসিটি চার্জ দিয়ে আমরা লুজার হব এই হাজার হাজার কোটি টাকা। আচ্ছা আচ্ছা, আমরা আবার আসবো। ডক্টর মিজানুর রহমান, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন। বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন তিনি একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে সরকারের রাজস্ব আদায় কম এবং ব্যয় বৃদ্ধি পাওয়া এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। এখন অর্থনীতিবিদ হিসেবে আপনিও কি মনে করেন যে বর্তমান বিএনপি সরকারের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল, নাকি বাজেট ঘাটতি মেটানোর অন্য কোনো বিকল্প উপায় ছিল? ধন্যবাদ। প্রথম কথা হলো, জাহিদ হোসেন সাহেব কিন্তু নিজেই বলে দিয়েছেন যে এই মুহূর্তে বাজেটের জন্য টাকা দরকার, এবং তার কিছু আলামত আছে। যেহেতু মাননীয় সংসদ সদস্য আছেন, আমাদের কাজ হচ্ছে বিশ্লেষণগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা। প্রথম কথা হচ্ছে বিআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তারা কারা? যে কোনো স্বাধীন কমিশন তৈরি করা হয় সরকারকে সুপরামর্শ, সঠিক পরামর্শ, দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠে পরামর্শ দেওয়ার জন্য। কিন্তু বিআরসি সেই পরামর্শ দেওয়ার জন্য অযোগ্য প্রমাণিত হয়েছে নানা সময়ে। তার সর্বশ্রেষ্ঠ প্রমাণ কিন্তু এইবার রেখেছে। কোথায় কোথায় অযোগ্য প্রমাণিত হয়েছে সেটা বলছি। প্রথম কথা হলো, আপনারা জানেন যে ভোক্তা দের নিয়ে একটা সংগঠন আছে ক্যাব। এই ক্যাব কিন্তু অফিসিয়ালি বয়কট করেছে এই কমিশনকে। কেন করেছে তার কারণও আছে, যে কমিশন নিজেই, কমিশনের যে নিজস্ব আইন, সেই আইন ভায়োলেট করেছে, যে আইন ভায়োলেশনের কারণ হিসেবে জেল, জরিমানা সহ সবকিছু আছে, এবং কমিশনে থাকার সকল যোগ্যতা হারিয়েছে। এই মর্মে একটা চিঠি রাষ্ট্রপতি বরাবরে পাঠানো হয়েছে। আজও সেই চিঠিটা আলোর মুখ দেখেনি। এবার আসেন, কমিশন আসলে কি করছে। কমিশন যদি সরকারকে সুপরামর্শ দিতে ব্যর্থ হয়, তাহলে সরকার যে বিপদে পড়তে পারে সেটাই কিন্তু এইবার পড়েছে। তা না হলে এই ছোট্ট সময়ের মধ্যেই দেখেন কতগুলো সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছে, অর্থাৎ লাইফ লাইনের থেকে উঠে যাচ্ছে, নানা হতে হচ্ছে। তার মানে একটা অসংলগ্নতা এখানে আছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন, কমিশন চেয়ারম্যান নিজে বলেছেন যে এটার কোনো অর্থনৈতিক ব্যাখ্যা আমরা করিনি। একটা দেশে যখন কমিশন চেয়ারম্যান বলে যে এইটার অর্থনৈতিক ব্যাখ্যা করিনি, বুঝতে হবে যে সেখানে আসলে ব্যাখ্যা দেওয়ার কোনো যোগ্যতা নেই তাদের, এবং ব্যাখ্যা দেওয়ার কোনো মুখ নেই। কারণ ব্যাখ্যা দিতে গেলেই পদে পদে তারা ধরা খাবে। কিভাবে খাবে সেটা এবার বলছি। দেখেন, এনার্জি রেগুলেটরি কমিশনের বিরুদ্ধে বলবো না, এনার্জি রেগুলেটরি কমিশন সম্পর্কে আমাদের অবজারভেশন কনজিউমারদের পক্ষ থেকে, অন্তত আমি নিজে ব্যক্তিগতভাবে গণশুনানিতে গিয়ে স্বাক্ষরিত চিঠিও দিয়ে এসেছি, সেই জায়গা থেকে আমি বলতেই পারি যে এনার্জি রেগুলেটরি কমিশন হচ্ছে মূলত এই যে কোম্পানিগুলো বা বিদ্যুতের সাথে জড়িত দুষ্কৃতিকারী যারা এই
দেশের মানুষকে শোষণ করছে তাদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। আমি মাননীয় সংসদ সদস্যের কাছে প্রশ্ন রাখতে চাই যে, এটা আপনি পরে উত্তর দেবেন, যে এই দেশে এত বড় একটা রেভলিউশনের পরে এত ধরনের পরিবর্তন, সংবিধান পরিবর্তন নিয়ে তোলপাড় হয়ে গেল, বিআরসির কোনো কিছুর পরিবর্তন নিয়ে কোনো কথা হলো না। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতির জায়গা হচ্ছে জ্বালানি, এবং সেটা যেভাবে ছিল সেভাবেই আছে। আজকে আমি এখানে যে কথা বলছি, আমি সহ শামসুল আলম সহ এই সেক্টর নিয়ে যারা কথা বলি, গত 20 বছরের ফুটেজ দেখবেন একই কথাই বলে যাচ্ছি। সমস্যাটা তো বিআরসি তারা যদি নিজেরাই নিজেদের আইন ভায়োলেট করে, কারণ গণশুনানি ছাড়া এক্সিকিউটিভ অর্ডারে বহু ধরনের দাম বাড়ানো কমানোর কাজ তারা করেছে। তো এখন যারা সরকারে আছেন তাদের কাজ হচ্ছে বিআরসিকে আসলে পুনর্গঠন করা, এবং তা করতে যদি ব্যর্থ হয় তাহলে এই বিআরসির মতো প্রতিষ্ঠানগুলোই এই সরকারের জন্য সবচেয়ে বড় থ্রেট হবে। তাদের কারণেই সরকার গণসংযোগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কারণ বিইআরসি শুনানি করে না, গণশুনানি করে, সেটা তো একটা নাটক। সেই গণশুনানিতে আমিও থাকি, এবং সেই গণশুনানিতে আপনারা চেক করবেন, আমি বলেছি বিইআরসি গণশত্রুতে পরিণত হবে, এবং শুধু বিইআরসি না, সরকার সহ সবাইকে সেই জায়গায় নিয়ে যাওয়ার একটা ধাপ যে তৈরি হয়েছে, সেটা আমার মনে হয় সংসদে আপনারা যখন সংসদ উঠবে আপনারাই বলবেন, এটা আমাদের বলতে হবে না। সেটার জন্য আমি শুধু বিইআরসির এটাকে আপনারা নাটক কেন বলেন? তাদের সাজানো লোকজনকে ওই গণশুনানিতে নিয়ে আসে? না না, সাজানো না, ক্যাবের কোনো কথা শুনে না। আমরা বলি, হ্যাঁ, আমাদের কাজ হচ্ছে তোমরা বলো, আমরা শুনি, আমরা যেটা করার সেটা করব। এই হচ্ছে গণশুনানির কান রূপরেখা। দিয়ে শুনবে কিন্তু ব্রেন দিয়ে না, সেটাকে ব্রেন না, establish আমি করবে। সেটা বলছি। এবং সেটা যে শোনে না, তার দু একটা উদাহরণ দেই। যেমন ধরুন, আমরা যদি বলি যে এই রাষ্ট্রপতির কাছে চিঠিটা যে দেওয়ার কথা, সেটা তো বিআরসি দেয়নি, কারণ ওই চিঠিটা দিলে সেই তদন্তটা হতো, প্রমাণিত হতো। সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বিআরসিকে যদি আপনারা মানে বিশ্লেষণ করেন, বিআরসির ওখানে জেল জরিমানা হওয়ার মতো প্রমাণ অলরেডি আছে, ইতোমধ্যেই আছে। দয়া করে ওই জায়গাটায় হাত দেন। এইবার আসেন, আমার মাননীয় সংসদ সদস্য আছেন বা যারাই আছেন, দর্শক শুনছেন, সব মানুষ শুনছেন, কর্পোরেট ট্যাক্স বলে একটা ব্যাপার আছে। এই কর্পোরেট ট্যাক্সের কিন্তু একটা সংজ্ঞা আছে, অর্থনীতি যারা পড়ে বা বোঝে। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন প্রফিট করবে, লাভ করার পরে সেই লাভের উপরে খরচা বাদ দিয়ে, ওয়েভার টোয়েভার এক্সাম্পশন সব বাদ দিয়ে একদম লাভের উপরে একটা ট্যাক্স হবে। কিন্তু আমাদের বিদ্যুৎ বিল মানে বিদ্যুৎ দেওয়ার আগেই আমাদের এই কোম্পানিগুলোর কাছ থেকে কিন্তু একটা পার্সেন্টেজে কর্পোরেট ট্যাক্স নিয়ে নেওয়া হয় ইন অ্যাডভান্স। তা আমি তো জানি না। তার মানে সরকারকে বিআরসি এই পরিচ্ছন্নতার জায়গায় আনতে না পারার কারণে আমাদের সরকারকে আমরা মুনাফাখোর খেতাবে নিয়ে যাচ্ছি। এখন একটা দেশের সরকার যদি মুনাফাখোর হয়, সেই দেশের সরকার তো জনগণ বিচ্ছিন্ন হতে বাধ্য, সেটা যে দলই ক্ষমতায় আসুক, যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক। এই যে প্রক্রিয়াগত যে কিছু ভুল আছে, অর্থাৎ আপনারা অর্থনীতির সংজ্ঞাও মানবেন না। কেন মানবে না? তার কারণ হচ্ছে, কারণ কর্পোরেট ট্যাক্স হয় যে জায়গা থেকে, তার আগে আপনি অগ্রিম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স নিয়ে নিচ্ছেন কোম্পানিগুলোর কাছ থেকে। তা আপনি জানেন কিভাবে যে লাভ হবে না ক্ষতি হবে? আপনি তো জানেনই না। তো ট্যাক্স আপনি কিভাবে নেন? এটার উদ্দেশ্য হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় এই কোম্পানিগুলো বিআরসিকে মিসগাইড করেছে, অথবা বিআরসিতে যারা কাজ করছেন তারা তো বলেই দিয়েছেন যে আমরা অর্থনৈতিক ব্যাখ্যাটা বুঝি নাই। বিআরসির তো জন্মই হয়েছে অর্থনৈতিক ব্যাপারটা বুঝে বিশ্লেষণ করে সরকারকে সুপরামর্শ দেওয়ার জন্য। অর্থনৈতিক বিশ্লেষণ ছাড়া বাজেটের আগে, আর অর্থনীতি মানে তো শুধু টাকা পয়সা না রে ভাই, অর্থনীতি তো একটা খুব মানে একেবারে একটা দেশের সামগ্রিক বিষয় নিয়ে চিন্তা করার বিষয়। সেই বিশ্লেষণ তারা যে করেনি সেটা তো তারা স্বীকার করছে। আচ্ছা, এখন শুধু স্বীকারের বিষয় হচ্ছে যে সেখানে যে দুর্নীতির জায়গাগুলো আছে, যে কোনো সমস্যা হলেই বিআরসির প্রস্তাব হচ্ছে দাম বাড়িয়ে সমাধান করেন। দাম তো কমিয়েও করা যায়। আমরা তো ভোক্তাদের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছি যে আরেকটা গণশুনানি করেন। দেখেন, এখন বিআরসির আইনে ভোক্তাদের নিয়ে গণশুনানি করার কোনো নিয়ম নাই, কিন্তু ভোক্তারা তো দাবি করে যাচ্ছে বছরের পর বছর ধরে যে আপনারা গণশুনানি করেন। গণশুনানি তাহলে কাদেরকে দিয়ে করে? গণশুনানি হচ্ছে তারা বলবে, তারা প্রস্তাব দেবে, যারা কোম্পানিগুলো বিদ্যুৎ যারা দেয়, আমরা শুধুমাত্র জেরা করতে পারবো যেটা এরকম না সেরকম। কিন্তু আমরা তো তৈরি হয়ে আছি যে বিদ্যুতের দাম কমানো যাবে, সেই ফর্মুলা আমরা উপস্থাপন করি, আপনারা আমাদেরকে জেরা করেন।
যে বিদ্যুতের দাম না, কমানো যায়। গণশুনানির সংজ্ঞায় আসলে কি শুধু কোম্পানির সাথে বিইআরসি না এখানে সাধারণ মানুষও থাকে? সাধারণ মানুষ যে ক্যাব বলা- থাকে। শুধু বলতে যাবে, কিন্তু সেই কথা না, শুনবে সাধারণ না। মানুষ থাকে থাকে হ্যাঁ, না, কিন্তু সেই কথা তো রিফ্লেকশন নাই। সেইটা অন্য জিনিস, কিন্তু সাধারণ মানুষ থাকে। সাধারণ মানুষ থাকে, সেইটাই তো নাটক। আচ্ছা। অর্থাৎ রিফ্লেকশন যখন না কারণ থাকে। আমি বেশ কয়েকটা শুনানিতে গেছিলাম তো, সাধারণ মানুষ হ্যাঁ, থাকে। কিন্তু আমাদের যে প্রস্তাবটা মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা বিআরসির আইন যদি পরিবর্তন করে সুবিধা হয়, অর্থাৎ সত্যিকার অর্থে যদি দেশের মানুষের চাহিদা রিফ্লেকশন করতে হয়, ভোক্তারা যদি প্রমাণ করতে পারে যে দাম এইভাবে কমানো যায়, সেই সুযোগটা আপনারা করে দেন। আচ্ছা। কারণ একটা জিনিস আমি আবার শেষ করছি যেটা দিয়ে, আচ্ছা। দুইটা ভাই যদি সংসারে থাকে, একটা ভাই যদি টাকা পয়সা মেরে দিয়ে কেনার খরচ বাড়ায় নেয়, সেই ভাইকে বাবা মাও বাজারে পাঠায় না। আচ্ছা, তো বিআরসি পরিষ্কার। এখন যে ফর্মুলায় জি, চলছে, জি। সেখানে তো খরচ বাড়ানো আচ্ছা। এবং সেইভাবেই চলার আচ্ছা, রাস্তা দেয়। এবিএম মোশাররফ হোসেন, এই যে ক্যাবের কথা বললেন উনি এবং বিইআরসির এই যে অযোগ্যতার প্রশ্ন তুললেন, এখন নাগরিক সমাজ সরাসরি অভিযোগ করেছে যে বিদ্যুৎ খাতে মূল ক্ষত হচ্ছে দুর্নীতি, অনিয়ম, তিনি যেটা বলছিলেন অনিয়ম এবং অলস বিদ্যুৎ কেন্দ্রকে যে ক্যাপাসিটি চার্জ, যেটা আপনিও বললেন, সবার বক্তব্যে উঠে এসছে, এগুলো বন্ধ বা চুক্তি পুনর্বিবেচনা না করে সরকার কেন জনগণের পকেট কেটে, মানে এটাকেই কেন, তিনিও বলছিলেন এটাকেই কেন সরকার সমাধান হিসেবে দেয় যে জনগণের কাছ থেকে এই ভর্তুকিটা নিয়ে না, ঠিক আছে। এই 41,000 কোটি টাকা না, বাজেট আমি দেওয়া হবে। ডক্টর মিজানুর রহমানের আমি বলি, আমি বেশ কয়েকটা শুনানিতে গিয়েছিলাম বিআরসির, কিন্তু সেখানে কিন্তু কথা বলা যায়। জি, আপনি আপনার যুক্তি, এবং তারা কিন্তু আপনার প্রশ্নগুলির জবাব দিতেও তারা বাধ্য। বাধ্য, হ্যাঁ, বা দেয়, তারা জবাব দেয়, শুধু দেয় আর কি। দেয়। জি, নানা ক্ষেত্রে তারা তাদের কিন্তু অবস্থা- reflection হয় না, তাদের হয়তো কথাও বলতে পারে। হ্যাঁ, এখন যেটাকে তিনি রিফ্লেকশনের নাটক ক্ষেত্রে বলছেন। কতটুকু কার্যকরী হয় সেটা তো নানা তথ্য উপাত্ত দেখলে বোঝা যায়। এখন আপনি যে কথাটি বলেছেন, যে বা ডক্টর মান্নান সাহেব যে কথাটি বলেছেন, যে আপনার যে চুক্তিগুলি করেছি আমরা, সেই চুক্তিগুলি বাতিল করার সক্ষমতা কি সরকারের কতটুকু আছে, এটা একটি ব্যাপার। এটা হলো কিন্তু ভাইটাল প্রশ্ন। কারণ আপনি দেখা যাচ্ছে আমাদের এখানে কোডে চলে যায়, কোডে স্থিতি অবস্থা দেয়, কখনো কোড অনেক সময় সরকারকে বাধ্য করে। এইগুলি কিন্তু বাংলাদেশে আছে আপনার অনেক ক্ষেত্রে। এই যেমন আমরা ঋণ খেলাপি নিয়ে বাংলাদেশে খুব মুখরোচক আলোচনা আছে, অথচ দেখেন একটা লোক ঋণ খেলাপি আমরা সবাই জানি, কোর্টে গিয়ে কিন্তু, যেমন আপনার একটা কথা স্পষ্ট মনে আছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমি আমার লাইফে এবং পৃথিবীর ইতিহাসে এই রেকর্ড আছে কিনা আমি জানি না, যে এসালম গ্রুপের বিরুদ্ধে মামলা চলবে না। আপনার নিশ্চয়ই মনে আছে কথাটা, ডক্টর মিজান, আপনার মনে আছে? তো এইটা যদি যে এটা আদালতকে দিতে পারে, তখন কিন্তু একটা সরকার ছিল, বাংলাদেশের সুশীল সমাজ বলেন, বিশিষ্ট আইনবিদ, কেউ কিন্তু এটাকে চ্যালেঞ্জ করেনি। কিন্তু এইটা আপনার মানে যে কোনো একটা মানে বুদ্ধিসম্পন্ন লোকও বোঝে যে এটা কোনো আদেশ দেয়। আমি এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করছি, সেও যদি করেছে না করেছে আমি তদন্তই করতে পারবো না। অর্থাৎ অনেক সময় আমাদের প্রতিষ্ঠানগুলি এমন ভূমিকা পালন করে যেটা জনমতে কিন্তু প্রশ্ন দেখা দেয়, এটা আমি অস্বীকার করি না। এখন হলে এই সংকটটা এখন আপনি এই যে বর্তমান যে বিএনপির যে গভর্নমেন্ট, এর উপর কি আপনি চাপাবেন? না, আমরা কিন্তু দেখেছি কি, আমরা দেখেছি কুইক রেন্টালের কারণে আমাকে ভর্তুকি দিতে হচ্ছে, আমার ইন্টারন্যাশনাল চুক্তির কারণে আদানির সাথে আমি চুক্তি বাতিল করতে পারছি না, আমার ডিস্ট্রিবিউশন লাইনে আমার সমস্যা আছে, আমার একটা বিরাট একটা সিস্টেম লস আছে। এই সামগ্রিক বিষয়গুলিকে যদি আপনি একত্রে মূল্যায়ন না করেন, তাহলে কিন্তু আপনি একটা উপসংহারে পুষতে পারবেন। তারপর এখানে আবার দেখেন বাংলাদেশের না, সেই উপসংহারের জায়গায় মানুষের পকেট লাস্ট ভরসা সরকারের। না, এখন কিছু কিছু জায়গায় তো এটা হচ্ছে, কিন্তু সরকার কি বলছে? সরকার যেমন আপনি মনে, এই সরকার যখন আপনার মধ্যপ্রাচ্যে যখন একটা বিরাট সংকট হলো, বা আপনি বিশ্বে অনেক, চীনের মতো দেশে 30% বাড়িয়েছে, আমেরিকার মতো রাষ্ট্র যেটা বিশ্বের সবচেয়ে বেশি তৈল মজুদ তাদের, সেখানে তারা 5% বাড়িয়েছে। আপনি কম্বোডিয়া দেখেন 68% মানে তারা বাড়িয়েছে। এইরকম সারা বিশ্বে কিন্তু তৈল, আমরা কিন্তু বাড়াই নেই, কারণ আমরা জনগণকে স্বস্তিতে রাখতে চেয়েছিলাম। এবং ডেইলি 167 কোটি টাকা সরকার কিন্তু ভর্তুকি দিয়েছে। এইগুলিকেও তো আপনাকে ইতিবাচক দৃষ্টিতে আপনি দেখতে হবে। এখন ভর্তুকি সরকার কোথা থেকে দেয়? এখানে সরকারের বাজেট জনগণের টাকা, again, একই কোনো না কোনো একটা জায়গা থেকে তো অ্যাডজাস্টমেন্ট করে, এটা তো অস্বীকার মানে করা এটা তো যাবে না। মানুষেরই টাকা। ঠিক আছে, মানুষের টাকা হলো তো এটাকে আপনাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। না, কিন্তু আপনি আপনার বক্তব্যের মধ্যে একটু আগে বললেন যে সরকার সব চুক্তি বাতিল করতে পারে না, এই সব চুক্তি বাতিল করতে পারে না, national সরকারকে চুক্তি আসলে বাতিল করতে সরকারের এত কম ক্ষমতাশালী? না না, কোনো আপনি জনগণের স্বার্থের বাইরে গেছে। আপনি যে আমরা ইন্টারন্যাশনাল চুক্তি কি আমরা বাতিল করতে পারি? ইন্টারন্যাশনাল চুক্তি revise করতে আপনি পারেন। যদি কারণ আদালতে ওই যেতে পারে। গভর্নমেন্টের আমরা দেখতে হবে চুক্তির টার্ম অ্যান্ড কন্ডিশনটা কি আছে।
আপনাকে সেটা এখন তো এক কথায় আপনি আমি বিশ্লেষণ করতে পারবো না। ডক্টর মিজান সাহেব সে ভালো বলতে পারবে যখন তিনি এই নিয়ে কাজ করে, কিন্তু আপনাকে তো কোন শর্তে কি প্রেক্ষাপটে আমি এটা করেছি সেইটাকে তো আমাকে দেখতে হবে। আমি তো পূর্ণাঙ্গ একটা চুক্তি না দেখে আমি বলতে পারবো না। এটা আদানির ব্যাপার, আপনি নিশ্চয়ই আপনি আদানি যখন এটা নিয়ে বাংলাদেশকে উকিল নিতে পারি, সরকার কিন্তু দিতে বাধ্য হয়েছে। সরকার কিন্তু তাদের টাকা শোধ করতে আসলে আপনি কিন্তু রাইট বলেছেন, একটা চুক্তি করা এবং বাতিল করার জন্য যে মেধা, প্রজ্ঞা এবং সততা থাকতে হয়, সেটা না থাকলে বিপদ। আচ্ছা, একটা জিনিস বলেন তো, এই যে জ্বালানি অপরাধীদের বিচার হলো না কেন একজনেরও? একজন জ্বালানি একটা অপরাধী সরকার আপনি দেখেন, একটা সরকার না, অনেক কিছু হয়ে গেল। একটা আমি একটু বলি, আপনারা এই প্রশ্নগুলি কেমন তোলেন না? আমরা তখন বিরোধী দলে ছিলাম, আমরা কথা বললেই মানুষ মনে করতো সরকারের বিরোধিতা করি। আমরা তুলে যাচ্ছি। না, আমি আপনাকে কয়টা প্রশ্ন আমি করি। যেমন এসালম, এখন কি দেখা গেছে, আমরা এখন কি দেখছি যে উনি ফরেন সিটিজেন হিসেবে বাংলাদেশে ব্যবসা করেছে, এবং আজকে আমি গেলাম একটা মিনিস্ট্রিতে, যে তার এই যে সম্পদ যে সরকার অবরুদ্ধ করেছে এর জন্য সে ইন্টারন্যাশনাল আদালতে মামলা করেছে। সরকারের মিনিমাম 100 কোটি টাকা এখানে ব্যয় হবে, কেন এই টাকাটা কেন সে ব্যয় করবে? তাইলে ওই যে গভর্নমেন্ট আগে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্ট, তারা কি দেখে নাই যে সালাম গ্রুপ সিঙ্গাপুরের সিটিজেন হিসাবে এখানে ব্যবসা করছে, অথবা সামিট গ্রুপ বাইরের সিটিজেন হিসাবে করে ইন্টারন্যাশনাল বেনিফিটগুলি সে নিচ্ছে? অর্থাৎ এই দুর্নীতি যারা করেছে অথবা যারা এগুলো সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারে আমরা কতটুকু করতে পেরেছি, এই জিনিসগুলি কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। সেটাই বলছি, একটা লোক তো ট্রাই করবে, একটা লোক তো যে কোনো লোক চাইবে যে উনি ব্যবসা করতে, জি, কিন্তু আমি তাকে কেন সেই সুযোগটা দেব? আচ্ছা, মোশাররফ ভাইয়ের কাছে এখানে আমার একটু জানার, এটা প্রথম আলো বলছে এটা একটা অর্গানাইজড করাপশন, এবং এই যে বিদ্যুৎ খাতের এইগুলো অর্গানাইজড করাপশন। এখন গণতান্ত্রিক সরকার, জনগণের সরকার, আমরা যদি ঐক্যবদ্ধ জনগণ হয় তাহলে কেন আমরা এটা পারবো না? সরকারকে তো সেই অভয় জনগণ দিচ্ছে। সরকার স্টার্ট করুক, সরকার ইনিশিয়েটিভ নিক, সরকার স্টার্ট করুক। আমি একটা কথা বলি, সরকার এই যেমন একটা এই যে রামিসা না, হ্যাঁ রামিস সাহেব, সরকার কিন্তু আন্তরিক, সরকার এটাকে দ্রুত গতিতে চার্জশিট দিয়েছে, এটাকে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এসেছে, এবং আগামী 7 তারিখে রায় হবে। রায় হলে কি আমরা বিচার পাবো? এটা উচ্চ আদালতে যাবে, রিট হবে, এটা দীর্ঘদিন শুনানি চলে। অর্থাৎ আমাদের সিস্টেমটা এমন, আপনি একদিকে মানবাধিকারের কথা, আপনি তো এখানে ফায়ারিং স্কোয়াডে তারা দিতে পারবেন, কারণ আপনার তো গণতান্ত্রিক রাষ্ট্র, আপনি মানবাধিকার স্বাক্ষর করেছেন যে আমি আইনের ধারাবাহিকতা রক্ষা করে ন্যায় বিচার আমি নিশ্চিত করব। কিন্তু সুতরাং এই সংকটগুলিকে আপনি মাথায় রেখে কিন্তু সরকার সেখানে চেয়েছে বলেই এত দ্রুত তাকে এইভাবে বিচার সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে। মোশাররফ ভাই, সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন, কিন্তু আইনের যে একটা প্রক্রিয়া আছে সেটাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন? আচ্ছা, আপনার প্রশ্নটা কি ছিল? আমার প্রশ্নটা হচ্ছে যে সরকারের সদিচ্ছা আছে কিনা, যে এই যে আমাদের জ্বালানি খাতের যে করাপশনটা আছে এটা রিমুভ করার জন্য সরকার কি কি উদ্যোগ নিচ্ছে, এবং এদের বিরুদ্ধে সরকার যদি আন্তর্জাতিক আদালতে যেতে পারে, সরকারের কাছে কিন্তু সেই অপরচুনিটি আছে। কিন্তু আপনি এইটাতে আমাদের কষ্টটা যাচ্ছে, আমাদের খরচ যাচ্ছে, সেটা বাংলাদেশের মতো দেশে ব্যয় বহন আপনি যদি এটার পরেও বলেন 41,000 কোটি টাকা, 13,000 কোটি টাকা বাড়াই নেওয়ার পরেও যদি 41,000 কোটি টাকা মানে আমার খরচ হয়, সেখানে আমার 1,000 কোটি টাকা খরচ করে যদি আমি আদালত থেকে মানে জিতে যেতে পারি, তাহলে আমাদের জনগণ তো বেঁচে যাবে। ওই আদালতে যাওয়ার আগে দেশে আমরা কিন্তু গণশুনানিতে, যেহেতু আপনার যাওয়ার অভ্যাস আছে, একদম মেপে দেখিয়েছি অঙ্কর ভাষায় যে এই যে এত কোটি টাকা কমানো যায়, এটা দরকার নাই। তারপর ভোক্তার ভোগান্তির কথা যদি বলেন, ডিমান্ড চার্জ, এই ডেফিনেশন মানুষ জানে ডিমান্ড চার্জ মানে? আপনি জানেন ডিমান্ড চার্জ কি? কিছু জানেন না, অথচ সম্ভব না। মানুষ কিভাবে জানে যে বাড়িতে নাই বিল দিতে হচ্ছে? ডিমান্ড চার্জ আর বিদ্যুতের ইউনিট কস্ট কিন্তু সারা দেশে এক। অর্থাৎ ডিমান্ড চার্জ গ্রামের লোক যে সারাদিন লোডশেডিং এ থাকে সেও যা দেয়, আর গুলশান বনানী, বাড়িধারা, ডিওএইচএস তারাও একই দেয়। তো আপনি তাদেরকে দিচ্ছেন আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, তাদের ডিমান্ড চার্জ আপনি হালাল করতে পারছেন, কিন্তু আর ওই গ্রামের মানুষকে লোডশেডিং দিয়ে উপহার দিয়ে আপনি কিন্তু ওয়াদা ভঙ্গ করছেন। ডিমান্ড চার্জ হচ্ছে, এবং একদিন ঝড় হলে 3 দিন নাই না, তার মানে ডিমান্ড চার্জ তো আপনি দিয়েছেনই একটা চুক্তি, একটা চুক্তি তো। আর সিস্টেম লস হচ্ছে আসলে চুরি বাটপারির জায়গা। এখন আবার আরেকটা নতুন শব্দ যোগ হয়েছে, এবার আমি গণশুনানিতে দেখলাম, সেটা হলো পাস থ্রু আছে। আচ্ছা, তার মানে এগুলি সবই হচ্ছে এই সমস্ত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য। কিন্তু আপনারা সরকারকে যেভাবে ধুয়ে দিচ্ছেন আর না সরকার, আমরা মনে করি যে সংসদে এবার সবচেয়ে বেশি বিতর্ক হবে, এই টকশোতে এগুলো সমাধান হবে না। আমার মনে হয় আমাদের মাননীয় সংসদ সদস্য সকলেই এই একটা জায়গায়
সাধারণ গরিব মানুষের পক্ষ নেবে, কারণ গরিব মানুষের সাধারণ মানুষের পক্ষ না নিলে কোনো আচ্ছা। সরকার তো টেকে আচ্ছা আচ্ছা, গতকালকের সিদ্ধান্তের পর সরকারের আজকের সিদ্ধান্ত আবার রিভাইজ যে সিদ্ধান্ত, সেখানে 75 ইউনিট পর্যন্ত তাদের বিল আগের মতোই থাকবে। সেটা কি একটা ভালো, সেই জায়গায় কি সরকারের প্রশংসা করার কোনো জায়গা আছে? দেখেন, শোনেন, এখানে যেমন প্রশংসা করার জায়গা আছে, আবার সরকারের সুযোগ আছে বিএআরসি কে ভৎসনা করার, যে আপনারা আমাদেরকে বিব্রত করছেন কেন মানুষের সামনে। এটা তো এক ধরনের বিব্রত করা। আজকে আপনি একটা সিদ্ধান্ত দিলেন, 1 ঘন্টা পরে আবার সেটা পরিবর্তন করে হলো। এটা কি কোনো ভালো লক্ষণ, কোনো ভালো ম্যানেজমেন্ট? আমি জানি না। না, এটা সরকার তো চেষ্টা করছে। এখন তো কিছু আপনার ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, ইচ্ছা করলে তো সরকার সব জায়গায় হ্যাঁ, interfere কিন্তু করতে এই যে পারে। ইন্ডিপেন্ডেন্ট বডি, ইন্ডিপেন্ডেন্ট তো থাকতে হবে, তারা তো স্যার, sold out হয়ে আমি গেছে। আপনাকে একটা তথ্য দিই যে বিআরসির কারিগরি মূল্যায়ন কমিটি, যেটা টিইসি, তারা বলছে যে আমরা সুপারিশ করছি 1 টাকা 25 পয়সা, সরকার 1 টাকা 52 পয়সা বাড়াই দিচ্ছে আর কি। মানে দেখেন ইন্টারেস্টটা কোথায়, মানে আপনার তাদের সুপারিশটা গ্রহণযোগ্য না, তারপরেও তারা যা করেছে তার থেকে আরো অনেক বেশি 27 পয়সা বেশি বৃদ্ধি করে দিল সরকার। আরেকটা মজার জিনিস মানে বলি, মানে এটা কি আগে থেকে মিনিস্ট্রির সিদ্ধান্তগুলো জাস্ট বিইআরসি জাস্ট ওটা ঘোষণা করে একটা দেয়? মানে নাটক। এটা একটা ওই যে নাটক তো আপনিও বলে ফেলেন। এবার আসেন, দেখেন ক্যাবের কথা বলছেন না, দেখেন ক্যাবও সোল্ড আউট হয়ে গেছে। কিভাবে হয়েছে? এত বড় একটা ঘটনা হয়েছে, ক্যাবের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয়েছে? ক্যাবের তো আজকে প্রেস কনফারেন্সে নেমে পড়ার কথা ছিল। কেন হয়নি জানেন? কারণ ক্যাবেরও নেতৃত্বে এখন আমলারা ঢুকে গেছে, অর্থাৎ ক্যাবেরও এখন কাজ হচ্ছে শামসুল আলম সাহেব নাই এখন? না। শামসুল আলম সাহেব তো সদস্য, ক্যাবের সভাপতি একজন প্রাক্তন আমলা, তার সেটার যে সেক্রেটারি সেও একজন আমলা। আমলা না, সে তো অনেকদিন বছর ধরে। মজাটা হচ্ছে তারা বিআরসি কে সহায়তা করছে, আর আমাদের বক্তব্যটা হচ্ছে সাধারণ মানুষের, রেগুলেটরি কমিশন নিজেই তো কমিশনের চরিত্র হারিয়েছে। কমিশনের যে নিরপেক্ষতা থাকার কথা সেটা তো নেই। কমিশন নিজের আইন ভঙ্গ করেছে। কমিশনের কিছু লোকের জেলে থাকার কথা, আচ্ছা। জরিমানা হওয়ার কথা। তো সেই কমিশনের প্রতি সরকার যদি সদয় হন, তো ধরে নিতে পারি আমাদের জাহিদ হোসেন সাহেব বলেছেন টাকা লাগবে, কমিশন টাকা আনার ব্যবস্থা করে দিচ্ছে। আচ্ছা, কিন্তু আপনি আমলাদের উপর এরকম খ্যাপা কেন? আপনি নিজে একজন সরকারি কর্মকর্তা ছিলেন না, এবং এটা খ্যাপা না। ক্যাবে দায়িত্ব শুনেন, নিলে এটা- আপনি নিজেও ক্যাবের একজন মেম্বার। হ্যাঁ, মেম্বার আমি, কিন্তু বিষয়টা হলো আমি তো মেম্বার, কিন্তু সেটার যারা হত্যাকর্তা, আমি তো 2 দিনে ক্যাবের কোনো কেন, আপনি ইকুয়াল স্ট্যাটাস তো সবার। না, সেটা হলেও কিন্তু তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না যে তারা তারা ভয়েস সক্রিয়, রেজ করছে, voice raise একটা করছে। মানববন্ধন এটা- নাই, এটা কিছু important। নাই। সরকারকে সহায়তা করাও তো এর অংশ। কারণ সরকার ধরেন এই যে আজকে সকালের দামটা একরকম ছিল, বিকালে আরেক রকম হলো, সেখানে তো নিশ্চয়ই কেউ না কেউ ইন্টারভেন করেছে, আচ্ছা। এবং সেখানে সরকার তো একটা পজিটিভ রোল প্লে করেছে বলে এটা হয়েছে। আচ্ছা। তো সেই পজিটিভ রোলটা প্লে করতে পেরেছে কেন? যখন জনগণ সরকারের কাছে দাবিটা তুলেছে। তো সেই দাবিটা তোলার ক্ষেত্রে ক্যাবের আরো স্ট্রং ভূমিকা থাকতে হবে না? আচ্ছা আচ্ছা, সেটা তো নাই। ডক্টর মান্নান, আপনাদের আমির অভিযোগ করেছেন যে বিগত হাসিনা সরকারের ফ্যাসিস্ট কায়দায় এখনও দেশের ব্যাংক ব্যবস্থা এবং বিশেষ করে ইসলামী ব্যাংকের কথা তিনি বলেছেন দখল করে রাখা হয়েছে, এবং তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান সরকারের সময়ও ব্যাংকিং খাতের এই অব্যবস্থাপনা নিয়ে আপনাদের সুনির্দিষ্ট আপত্তি ঠিক কোথায়, এবং এটি দেশের বর্তমান মূল্যস্ফীতিকে কিভাবে প্রভাবিত করছে বলে আপনাদের মনে হচ্ছে? দেখেন, এটা ডক্টর শফিকুর রহমান আমির জামাত উনি রাইটলি এটা বলেছেন, এবং আমি মনে করি যে দেশের মানুষ এটা বুঝতে পারতেছে। আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি, যাকে নিযুক্ত করা হয়েছে, তার ঋণ খেলাপির ইতিহাস রয়েছে, এবং তিনি ঋণ খেলাপি, তার ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গা থেকে তার খেলাপি ঋণ রয়েছে। এরপরে যাকে আপনার ইসলামী ব্যাংকের সম্প্রতি চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে, যাকে মনে হয় তার স্ত্রী কথিত আছে গিফট লোনের নামে তিনিও ঋণ খেলাপি। গিফট লোন মানে আসলে তার লোন নেওয়ার কোনো ইচ্ছা নেই, তার নামে একটা কোম্পানি সাজাই দেওয়া হয়েছে, তার মানে এটা যোগ সাজস্যে তাকে একটা ঘুষ দেওয়া হয়েছে আর কি, এটাকে বলে গিফট লোন। আসলে নাটকের এটা মধ্যেই এটা আছে। এটা মানে কত বড় খারাপ। এবং এখানে 2 জন বাংলাদেশ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রীরা এই অ্যাগ্রো ক্লাব নামে একটা কোম্পানির, তারা 2 জনই ডাইরেক্টর, এবং তাদের নামে এই 3 কোটি করে টাকা কি করা হয়েছে, মানে এখানে স্যাংশন দেওয়া হয়েছে, এবং তারা এটা ঋণ খেলাপি হয়েছে। তো যাকে দিয়ে আপনি ভূত তাড়াবেন, তার ঘরের ভিতরেই তো ভূত, তা আপনি তাকে দিয়ে কিভাবে ভূত তাড়াবেন? এটা তো সম্ভব না। বাংলাদেশের যে ব্যাংকটা একসময় যখন কেউ এলসি খুলতে পারতো না, সেই ব্যাংকটা তো পারতো, সেটা জনগণের
মানে প্রত্যাশা পূরণ করতে সমর্থ হয়েছে। এবং আমি মনে করি আর সেটা কোন সময়ের কথা বলছেন? এস আলম দায়িত্ব নেওয়ার আগে না পরে? না, আগে। পরে হয় নাই? এস আলম দায়িত্ব নেওয়ার পরে যেটা হয়েছে সেটা একটা জালিয়াতির ভিতর দিয়ে চলতেছিল, কাগজ জালিয়াতি ছিল সেখানে, ঠিক আছে। এখনো বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সহ বাংলাদেশের যে রিজার্ভ যা দেখানো হয় এগুলো কাগজে আছে, অরিজিনালি যেগুলো অলরেডি কি হয়ে গেছে, মানে দেশ থেকে পাচার হয়ে গেছে, সেই টাকা তো আমাদের দেশে নাই। আচ্ছা, তাহলে এই ব্যাংকের আসলে হিসাবটা কি? এখানে কি জামায়াতের দল হিসেবে, না, জামায়াতের দল হিসেবে না, কোনো বাংলাদেশের শেয়ার আছে? না, দল হিসেবে জামাতের কোনো শেয়ার নেই। এবং তাহলে জামায়াতের সবসময় এই ব্যাংক জামায়াতের দখলে বলা হচ্ছিল না, দখলেও না। জামাত বাংলাদেশের অর্থনীতিতে এই ব্যাংকের যে ভূমিকা আছে, এশিয়ার ভিতরে এই ব্যাংকের যে ভূমিকা আছে, এরকম একটা ব্যাংক যদি ক্লাপস করে এবং মানুষের আমানতের যদি খেয়ানত হয়ে যায়, এবং খেয়ানত হয়ে যায় না, অলরেডি হাজার হাজার কোটি টাকা এস আলম নিয়ে গেছে। এস আলম মানে তার যে পরিমাণ 82% শেয়ার আছে ইসলামী ব্যাংকে, তার থেকে মানে 21 গুণ মানে এখান থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। অথচ তাকে এখনো ব্যাংকের মানে বৈধ কাগজপত্রে সে কিন্তু এখনো মালিক। সরকার বা আমাদের এই সামর্থ্য নাই যে আমরা তাকে এটাকে কি করে মানে এখান থেকে সরকার এটাকে মানে নিজেদের কন্ট্রোলে নিবে, এটা তো নিতে পারছে না। বরঞ্চ ব্যাংক রেজুলেশন আইন করে এস আলমকে এখানে ফিরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। এবং এই যে কথিত খুরশিদ আলম সাহেব, তিনি 5ই আগস্টের পরে বাংলাদেশ ব্যাংক থেকে বিতাড়িত একজন ব্যক্তি আগের করাপশনের সময়, এবং তিনি একসময় রংপুরে ছিলেন, মানে আপনার বাংলাদেশ ব্যাংকের উনি ইনচার্জ ছিলেন ওখানের। সেখানেও তার বিরুদ্ধে প্রায় 54 লক্ষ টাকার মানে অপব্যবহারের মানে তার ব্যাপারে অভিযোগ রয়েছে। এই যে বিভিন্ন সময় তার যে অপকর্ম রয়েছে, এইগুলোর পরেও বিএনপি কি আর কোনো ভালো মানুষ নাই? বাংলাদেশের অর্থনীতিতে কি ভালো মানুষের খুব অভাব যে এরকম দুর্নীতিগ্রস্ত? জামায়াতের কাউকে ওখানে না, জামাত তো বলে নাই যে আমাদের কাউকে দেন, অমুককে দেন, অমুককে দেন। জামাত চাচ্ছে যে একজন ভালো মানুষকে দেন যিনি অর্থনীতি বুঝবেন, এই ব্যাংকটাকে টেনে উঠাতে পারবেন। এই ব্যাংকটাকে আপনি যদি খেয়াল করেন যে প্রবাসীরা যখন আন্দোলন করেছিল তখন রেমিটেন্স শাটডাউন করেছিল। সে শাটডাউন করার পরে বাংলাদেশে কিন্তু বিপ্লবটা তখন কি হয়েছে, ত্বরান্বিত হয়েছে। তারপরে বিপ্লব উত্তরে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যম দিয়ে। তার মানে প্রবাসীরা কিন্তু ইসলামী ব্যাংকে ট্রাস্ট করে। সেই ট্রাস্টের জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, বাংলাদেশের অর্থনীতি নষ্ট হয়ে যাবে। সেই জায়গাকে মানে অ্যাড্রেস করেই কিন্তু আমিরে জামাত কি বলছেন যে এই ব্যাংকটাকে আমরা ধ্বংস হতে দেব না, প্রয়োজনে আমরা মাঠে নামবো, তারপরেও লুটেরাদের হাতে, এস আলমের দোসরদের হাতে আমরা এটা দিব না। এই যে বাংলাদেশ ব্যাংকের থেকেও কিন্তু একটা স্বীকারোক্তি দেওয়া হয়েছে যে মিস্টার খুরশিদ আলম, তার স্ত্রীর কিন্তু কি আছে, একজন স্ত্রী তার নিজের নামে না হলেও তার স্ত্রীর এই ঋণ জালিয়াতি, এই ঋণ খেলাপি ঋণের দায় তিনি স্বামী হিসেবে এবং উচ্চপদস্থ বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে তিনি এটা এড়াতে পারেন না। বা তার মতন মানুষকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, মূলত মানুষকে আবারও এস আলমের মতন লুটপাটের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই জায়গা থেকে বাংলাদেশে শুধু ইসলামী ব্যাংক না, যে কোনো প্রতিষ্ঠানকে বাঁচানোর দায় বিরোধী দল হিসেবে আমাদের রয়েছে। একজন সচেতন রাজনৈতিক দলের কর্মী হিসেবে, একজন নাগরিক হিসেবে আমাদের এটার এই রাইট রয়েছে, সেই হিসাবে আমরা এটা করছি। আচ্ছা, এবিএম মোশাররফ হোসেন, এই বিষয় নিয়ে আপনাদের এই বিষয়ে আমি আজকে আপনি যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করেন ইসলাম ব্যাংকে কি করছে, একটা জবাব যে জামাত ইসলাম করছে। ওই দিন আমি দেখলাম আপনাদের এই গণমাধ্যম নিউজে যে ওখানে পুলিশের সাথে একটা সংঘর্ষ, অনেক আমি 3-4 জনের সাক্ষাৎকার দেখলাম যে বলছে আমি জামাত ইসলামী করি, এই ব্যাংক উদ্ধার করতে আমরা এসেছি। অর্থাৎ একটা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে একটা আর্থিক প্রতিষ্ঠানকে আজকে বিতর্কিত করে তোলা হচ্ছে। আমি একটু বলি, আমি এখানে বিএনপির অথবা বিএনপির কোনো লোক কি ওখানে গিয়েছে, অথবা বিএনপি নিয়ে একটা আপনি যত আন্দোলন সংগ্রাম যেমন একটা নাম উচ্চারণ করতে পারবেন? হোয়াই জামাত ইসলামের এত ইন্টারেস্টটা কি? আপনি দেখেন, আপনি একদিকে বলছেন এস আলমকে কিভাবে এস আলমকে ফিরিয়ে আনবে। ইসলামের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছে যারা এই অর্থ পাচার করেছে, যারা ব্যাংক ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে 20টি মামলা হয়েছে। সেই মামলাগুলি আমরা চূড়ান্ত চার্জশিট দেওয়ার অপেক্ষায় আছে। তো সুতরাং সরকার এদেরকে ছাড় দিচ্ছে অথবা সরকার এদের পৃষ্ঠপোষকতা করছে, আমি তো বলি অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল মোটিভেটেড প্রোগ্রাম। আপনি বাংলাদেশের অর্থনীতির ভিতকে বরং আপনি দেখেন, এই যে বিশেষ করে বিএনপির 100 দিন তো হয়েছে, আপনি যে কোনো সূচকে দেখেন যে অর্থনীতির স্থিতিশীলতা, মানুষের আস্থা
এবং ব্যাংকগুলির যে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবচেয়ে আপনি এই যে কমেন্টগুলি দেখেন আচ্ছা। বা গভর্নমেন্টের যে না, সূচক আছে কিন্তু সূচকগুলি- কিন্তু ওনাদের প্রশ্ন যারা আপনাদের এই বক্তব্যের একজন বিরোধিতা fascist-কে করেন কেন ইসলাম তারা ব্যাংকে দিতে তাদের হবে? যে অভিযোগ fascist? এই যে খুরশিদ আলম। একজন ক্লিন ইমেজের মানুষ যার নামে এত অভিযোগ, একজন ক্লিন ইমেজের এবং মানুষ বাংলাদেশ BNP ব্যাংক পায় থেকে নাই। বিতাড়িত, কিন্তু উনি চাকরি মানে না, অবসরে এখন যান হলো নাই। ধরেন এগুলি উনি বিতাড়িত। শোনেন, অর্থনীতির ব্যাপার আমরা তো অনেকে অর্থনীতির অনেক ক্ষেত্র হয়তো বা কার কি কন্ট্রিবিউশন এটা আমরা অনেকেই জানি না, কারণ এই হয়তো ডক্টর মিজান সাহেব জানতে পারে অর্থনীতি কাজ করে, কিন্তু আমাদের আমরা রাজনৈতিক ফিল্ডের লোক অনেক কিছু তো অনেকের সাথে ওই সম্পর্কটা আমাদের নাও থাকতে পারে বা ওই ইনফরমেশনটা আমাদের নাই। এখন আপনি দেখেন, দেখা যাচ্ছে যে একটা মানুষের নামে বহু বদনাম আছে, যেমন আপনার আমার নিশ্চয়ই মিজান সাহেবের মনে আছে একসময় লুৎফর রহমান সরকার ছিলেন, সে তো মনে হয় জেলও কেটেছে। তাকে জেলও খাটানো হয়েছে। তো অনেক সময় পলিটিক্যাল মোটিভেট করে একটা ভালো লক্ষ্য কিন্তু আপনি নষ্ট করে দিতে এবং ওই ঘটনার পরে বহু মানুষ আছে যারা আর ব্যাংকিং যেতে চায় সেক্টরে না। আসতে চায়। আসতে চায় না। একটা তা এভিডেন্স আপনি দেওয়ার একটা লোক পরেও যদি আপনি ভালো তাকে হয়, ভালো মানের সে খুরশিদ আলম যদি সাহেবকে ভালো মানের একটা জিনিস বলবেন? আমি বলি আপনাদের দুজনের কথা থেকে, ভালো কাজ এবং খারাপ কাজ দুইটা করতেই কিন্তু মেধা লাগে। অবশ্যই মেধা লাগে। আজকে পৃথিবীতে এই যে জটটা যে পাকিয়ে আছে, দেখেন জ্বালানি নিয়ে কথা হচ্ছিল, এত যে যুদ্ধ হয়, যুদ্ধের মূল কারণ কি? অর্থনীতি। অর্থনীতি এবং রাজনীতিকে আলাদা করা যায় না। যারা রাজনীতি বোঝে না তারাও অর্থনীতি নিয়ে কিছু করতে পারবে না, আর যারা অর্থনীতি বুঝবে না তারা রাজনীতি করে কোনো লাভ নেই। আচ্ছা, আপনি সেই ফল কিন্তু আমরা পাওয়া শুরু করেছি। আপনি এর জন্য কিন্তু অর্থনীতির ছাত্র হতে হবে না। জি জি ডক্টর রহমান, আপনি বলবেন যে এই যে দুটো নিয়োগের কথা তারা তুলেছেন, যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্লাস হচ্ছে ইসলামী ব্যাংকের আমি চেয়ারম্যান, actually এই জায়গা কি আপনি অর্থনীতি দেখেন মুখ্য বিষয় না রাজনীতি দেখেন মুখ্য বিষয়? আমি মানুষ দেখি, আমি মানুষ দেখি। কারণ হচ্ছে কি, নীতি নৈতিকতা। একটা মানুষ যদি, আমি আস্তে আস্তে কথা হচ্ছিল যে মানুষ, দেখেন গরু ছাগল যেখানে রাখেন হাম্বা হাম্বা করবে, কথা শিখবে না, কিন্তু মানুষকে কিন্তু মানুষ হতে হয়। পৃথিবীর কোনো বাবা মা কোনো ভাষায় দোয়া করে নাই যে দোয়া করবেন আমার ছেলে যেন এমপি হয়। তারা সবাই বলছে দোয়া করবেন ও যেন মানুষ হয়। কাজে আমি মানুষ দেখি। এবার আসেন, বুদ্ধি পরামর্শ নিয়েই একটা গভর্নর চলে, প্রধানমন্ত্রী চলে। আমরা কেউই তো একেবারে পূর্ণাঙ্গ না, আমাদের সবার ঘাটতি আছে, কিন্তু মানসিকতাটা থাকতে হবে যে আমার যে অজ্ঞতা, আমার যে মূর্খতা, অক্ষমতা, সেটা আমি যেন মেনে নিতে শিখি। তাহলে আর একটা কিছু দিয়ে আপনি হেল্প করবেন। এই আমি কয়দিন পরে হয়তো লাঠি নিয়ে চলবো, এখন আমি লাঠি নিয়ে না চলতে আসার খেয়ে পরে হাড্ডি ভাঙবেই। তো সেই বিবেচনায় যদি বলি, যে প্রশ্নটা আপনি তুলেছেন যে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তার বউ বা স্ত্রী বা বোন, আত্মীয় স্বজন অনৈতিকভাবে সে লোনটাই তো তার নিতে পারার কথা না। তার মানে যে যার স্ত্রী বা যার স্বামী বা যার কাছের মানুষ, যাই বলি না কেন, ডিফল্টার হলে, যদি ওই মানুষটা তার নিজের যোগ্যতায় সেই ডিফল্টার হয়, মনে করেন একজন গভর্নরের দায়িত্বে আছেন, তার স্ত্রী, এটা উদাহরণ হিসেবে বলছি, তার স্ত্রী আরেকটা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। এখন স্ত্রী তার কর্মযোগ্যতায় ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যদি খারাপ কিছু করে, সেটা গভর্নর দায়িত্ব নাও নিতে পারে, কারণ সেটা তো দুইজনই তারা স্বয়ংসম্পূর্ণ। এখানে দেখতে হবে যে যার কারণে যিনি লোনটা পাচ্ছেন, তসরুপ করছেন, খেলাপি হচ্ছেন, আসলে সে কি তার যোগ্যতায় পেয়েছিল নাকি এই স্বামী বা স্ত্রীর যোগ্যতায় পেয়েছিল, স্বামীর পরিচয়। এগুলি দেখার জন্যই কিন্তু সরকার এইসব নিয়োগ দেওয়ার আগে আপনার ডিজিএফআই, এনএসআই সহ নানা জায়গা থেকে কিন্তু অনেক ক্লিয়ারেন্স পেতে হয়। সোফার আমি যতটা জানি একটা ব্যাংকের ডিরেক্টর হতে ওগুলো লাগে। হ্যাঁ লাগে, এগুলি লাগে। এবং সেই জায়গাটা আসলে যদি ঘাটতি থাকে তখনই কিন্তু এই ঝামেলাগুলো হয়। আচ্ছা, এইটা হলো বড় জিনিস। আর একটা জিনিস হচ্ছে, দেখেন অর্থনীতির প্রজ্ঞা ব্যবহার করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি শোষণ করা হচ্ছে মানুষ। এই পৃথিবীতে মানুষকে সবচেয়ে বেশি কষ্ট অর্থনীতিবিদরাই তো দিচ্ছে, তারা এক একটা ভুল অর্থনৈতিক মডেলকে চাপিয়ে দিচ্ছে। একজন অর্থনীতিবিদই পারে একটা মানুষ একটা খারাপ জিনিসকে ভালো হিসেবে উপস্থাপন করতে, আপনি বুঝতেই পারবেন না। আচ্ছা, স্যার আমি এখানে জাস্ট একটু দেখাই দিই, মুশারফ ভাই এবং স্যারও আছেন, আপনিও আছেন, আমি মিডিয়াতে দেখাচ্ছি একবারে, এই যে খুরশিদ আলম সাহেব, পাশে এস আলম আরে এটা বসে থাকতে পারে আছে। যে কোনো লোক। না না, ওনারা অনেক আগে থেকে ওনাদের এই সক্ষতা রয়েছে। আমি মানে না, অনেকগুলো ইয়ে আছে। এখন আপনি বুঝছেন? আপনি জামাতে ইসলাম করেন, আমি বিএনপি করি। আওয়ামী লীগের মতো যে আমাদের সাথে কথা বলা তো পাপ ছিল। এখন আপনার সাথে আমার সামাজিক অনুষ্ঠান, ব্যক্তিগত অনুষ্ঠান, যে কোনো প্রোগ্রামে দেখা হতে পারে না। আমি একই প্রতিষ্ঠানের ছাত্র হতে পারি, একই একটা সামাজিক সংগঠন করতে পারি, এইগুলি দিয়ে একটা মানুষকে মূল্যায়ন করা যায় না। বরং তারাই তো তাদের দ্বারা গেইনটা, বরং এই আপনি যখন এখন আমি একটা কথা বলি, আপনি যখন গেইন পাবেন সেটা কিন্তু এস্টাবলিশড হয়। না আপনি না, গেইনটাকে আমি একটা কথা বলি, করতে পারবেন না। যেখানে আপনি দেখেন একটা সরকার যেখানে পৃষ্ঠপোষকতা করে আজকে এস আলমকে তৈরি করেছে, সামান্য একটা এমডি অথবা সামান্য একটা ব্যাংকের চেয়ারম্যান, আপনারা নিয়োগ দেওয়ার সময় কি এই জিনিসটা তো দেখবেন না? আমার প্রশ্ন হচ্ছে এখানেই,
আপনাদের কি এতই সংকট এই দেশের মানুষের যে আপনারা নিয়োগ দেওয়ার সময় এই জিনিসগুলোকে একটু দেখার সুযোগ এখন নেয় শোনেন, বাংলাদেশে? এইটা জামাতি ইসলামী এই জিনিসটা যতভাবে তুলে ধরছে, আমি তো অন্য আমরা যারা অর্থনীতিবিদ আছে, যারা ব্যাংকার আছেন বা সমাজের অন্য লোক আছে, সেই দিক থেকে একটা তো শব্দ উচ্চারিত হচ্ছে না, শুধু তো একটা জায়গা থেকে, তাহলে তাদের স্বার্থ না, নাকি? একটা জায়গা থেকে না, শুধু তো আপনি- অনলি ওয়ান পয়েন্ট জামাতি ইসলাম শুনেন, বলছে। অর্থনৈতিক ব্যাখ্যায় বাংলাদেশে এতগুলি ব্যাংকেরই দরকার নেই, এটা হলো একটা সেটা বড়। তো আলাদা, সেটা মানে আলাদা। বাংলাদেশে ওনারা এতগুলো তো ব্যাংকই রাজনৈতিক হয়েছে তো, বিবেচনায় এগুলো নিয়ে মানে বাংলাদেশে অনুমোদন এই দেন। ব্যাংকের ইনফ্লেশন কেন আমরা হয়েছে? দেই শুনেন, ব্যাংক দিছে প্রতিটা আছে, সরকারি এসে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংক, বিশ্ববিদ্যালয় এগুলো অনুমোদন দেয়, যার কারণে আরে দেয়, এইগুলো বিএনপি দেয় থেকে না, এটা আপনারা- বিএনপি দের দোষ চাপিয়ে আপনারা- লাভ নেই। না না দেন না, আরে আপনাদের- বিএনপির আমলে দুই কেন? তিনটা ব্যাংক বিএনপির হয়েছে, সেটা আমলে- বাংলাদেশের এখন- মধ্যে বেস্ট এখন ব্যাংক। আব্দুল প্রাইম ব্যাংক, আপনি ঢাকা ব্যাংক। মিন্টু সাহেবের ব্যাংক নাই, কি? মিন্টু সাহেব মিন্টু সাহেব যখন ব্যাংকের মালিক তখন না, সে রাজনীতিও মানে করেন। তার মানে কি, তার মানে এগুলি ওই বলে ধরনার এই যে শোনেন, মিন্টু সাহেব যখন ব্যাংক খালি এটা করেছে না, আরো তখন আছে। উনি রাজনীতি করেন। শোনেন, এই জন্য আমি মনে করি যে অর্থনীতি প্রতিষ্ঠানকে অর্থনীতির ভাবেই চলতে তবে দেওয়া উচিত। এইটাও বাংলাদেশে আইন দ্বারা পরিচালনা করা এইটাও উচিত। আমি বলি, একটা প্রতিষ্ঠানকে আপনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন, কারণ একমাত্র জামাত ইসলামী ছাড়া আজকে এই ইসলামিয়াকে নিয়োগ নিয়ে একটা শব্দ আমি কথা ইয়েস, বলিনি। জামাত ইসলামী কেন কেন করে? বলে? জামাত বরং তাদের কিছু কিছু লোক, শোনেন। আমি আমি দেখাবো আপনাকে, হ্যাঁ, বলেন আপনাদের আপনি, জামাত দেখান। ইসলামীর কর্মকর্তা যেখানে ব্যাংকে আছে, বড় বড় পোস্টে ডিএমডি বলছে যে কোনো মূল্যের বিনিময়ে, এই ভদ্রলোকের কি নাম, খুরশিদ আলম। খুরশিদ আলম, যে কোনো মূল্যে তাকে বিতাড়িত করতে হয়, নাহলে আমাদের স্বার্থ সংরক্ষিত হবে না। ওই কিসের স্বার্থ তার ওখানে? না, কিসের স্বার্থ? হচ্ছে জনগণের কিসের স্বার্থ? আমানতের স্বার্থ। No. জনগণের আমানতের স্বার্থ। কারণ অর্থাৎ তাদের ওখান থেকে শোনেন, নির্দিষ্ট পরিমাণে শোনেন, ওই যে কি মানে চুন human খেয়ে rights গাল একটা পুড়লে fund আছে। দই দেখে ভয় যা করে। খুশি তা তার ব্যয় করছে। চুন খেয়ে গাল পুড়লে দই দেখলে ভয় করে, বিষয়টা তো সেই রকম। আমরা মনে হয় আমাদের এখন খুব বার্নিং ইস্যু আসলে যে এই বিদ্যুতের দাম। বিদ্যুতের দাম, এটা সেটা আমাদের বলেছে। একটু থাকে। ওটাও ওইটা ইম্পর্টেন্ট, আগে সরাইতে ওটাও হবে। ইম্পর্টেন্ট। ইসলাম ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের সরাইতে হবে। না, তাহলে ওখানে আচ্ছা, স্বার্থ সংগঠিত এত হচ্ছে না। কিছুর পরে তাকে আপনারা কি মানে এখনো রাখছেন কেন? এটাই তো আরে একা তো একমাত্র জামাতে ইসলাম যদি মনে করে টোটাল বাংলাদেশের পপুলেশনের প্রতিনিধিত্ব করে, সেটা তো ঠিক না। তো মাঝে বাংলাদেশ মাঝে জামাত আসলে- ইসলামী 32% জনগণের প্রতিনিধিত্ব করছে। আর বাকিগুলি আপনি কই এটাকে- যাবে? তা বাকিগুলো নিয়ে আপনারা থাকেন, বাকিগুলো কই? বাকিগুলো নিয়ে থাকেন। সুতরাং আমরা আপনাকে নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন। এই যে আমি আপনি কি না, তিনি কি বলে দিচ্ছেন যে একটা জি, কথা আমি বলি, এখানে এখানে ডক্টর মিজান সাহেব আছেন। আমার তো মানে বাংলাদেশের ব্যাংকিং খাতের সবচেয়ে বড় ক্ষতি করে গেছে মনসুর সাহেব। একটা লোক দায়িত্ব থেকে বলতে পারে এই যে ফার্স্টটা ব্যাংক ফতুর হয়ে গেছে, এটা টেকানো যাবে না? ওই যে ফার্স্টটা ব্যাংকের বিশেষায়িত না, ব্যাংক। তারপরে তো তারা তাদেরকে একটা ম্যানেজমেন্টের না মধ্যে, না না, একটা আমি বলছি, বডির মধ্যে এই তারা ব্যাংকে জনগণের প্রতি, বক্তার প্রতি, ক্লায়েন্টের আস্থা আপনি জীবনে ফিরিয়ে আনতে পারবেন। উনি এই কথা না বলে উচিত ছিল ইন্টারনাল এটাকে কিভাবে রিপেয়ার করা যায়, কিভাবে দাঁড় করানো যায় সেই প্রক্রিয়া। প্রকাশ্যে যদি এখন আপনি বলেন যে এই যে আমরা আসছি, যে দেখা যায় যে 3 জনের মধ্যে এদের যদি আমার টকশো চলবে না, তাহলে আমাদের কারোর প্রতি দর্শকের আস্থা থাকবে, কথা শুনবে? এই ব্যাপারে তো আমরা কেউ কথা বলি না। আসলে কথা বলার জায়গার কোনো অভাব নেই, কথা বলার প্রচুর জায়গা অনেক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই যে মানে যারা ইসলামী ব্যাংক থেকে লুটপাট করেছে তাদের সাথে কারো কারো স্বার্থ জড়িত থাকলে তারা তো এটাকে করতেই দিবে না, তারা তো ভাই, এটাকে একটা ধরে আর্থিক থাকবে। প্রতিষ্ঠান থেকে কারণ কি ব্যাপার? কারণ কাদের সন্তানরা এখানে তাদের প্রতিষ্ঠানে চাকরি করে, তা কারের গাড়ি ইউজ করেছে, কারা শেল্টার দিয়েছে, এগুলো তো জনগণ জানে। কাজেই সেই জায়গাগুলো যখন জনগণের কাছে ক্লিয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত এস আলমের দোসররাই কিন্তু এবং ফ্যাসিস্টের দোসররাই এই ইসলামী ব্যাংকে আবার আসবে, আর মানুষ মানে আঙ্গুল চুষবে। বিষয়টা এরকম না। মানুষ অবশ্যই তার অর্থনীতি, তার আমানত রক্ষার জন্য যা যা করণীয় সেটা করবে, তার জন্য তো মানুষ বসে থাকবে কিন্তু না। কিন্তু আপনার কথার মধ্যে আপনি বলে দিলেন এক সময় যে আপনারা সবকিছু নিয়ে যান, ইসলামী ব্যাংকটা থাকুক, তাই না, আমরা না সবকিছু নিয়ে যান না। আচ্ছা। আমরা বলছি যে সুদমুক্ত, এটাই তার মূল না, কথা। আমরা সোনালী, রূপালী, অগ্রণী, জনতা যা যা আছে, যেহেতু সুদভিত্তিক ব্যাংক নিয়ে আমাদের কোনো কি নাই, ইন্টারেস্ট নাই। আমরা যারা আমাদের এখানে কি interest নাই? প্লিজ আমাকে বলেন যে আমরা যারা আছি, আমরা যে কোনো ধরনের ইসলামী ব্যাংকিং এর প্রতি আমাদের কি আছে, উইকনেস আছে, এবং আমরা এগুলোই প্র্যাকটিস করি, সো দ্যাট এই ব্যাংকগুলো যাতে বেঁচে থাকে সেই জন্য আমাদের কি কন্ট্রিবিউশন আছে। আরো এই যে পাঁচটা ইসলাম হ্যাঁ, ভিত্তিক of course, ব্যাংক, সেগুলো তাদের পাশেও আমরা সেগুলো তো দাঁড়াবো। মুমূর্ষু অবস্থা, সেগুলো নিয়ে তো না, সেগুলো তো মুমূর্ষ করা হয়েছে, তো যেটা একবারে এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ ছিল, এবং এই ব্যাংকটা তো আমাদের যারা অগ্রজ ছিলেন
তাদের হাত ধরে এই ব্যাংকটা দাঁড়িয়েছিল বাংলাদেশে, এবং আমাদের পরিশ্রমের কারণেই এটা হয়েছে। জামাত করে নাই, কিন্তু জামাত রিলেটেড লোকেরা দেশে বিদেশের বিভিন্ন মানুষদেরকে কনভিন্স করে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার জন্যই এই কাজটা করেছিল। একটা সফল ব্যাংক ছিল, এটাকে ব্যর্থ করার জন্য আজকে যে ষড়যন্ত্র আগে থেকেও করা হয়েছে, সেই ষড়যন্ত্র যদি নতুন করে চলতে থাকে তাহলে তো বাংলাদেশে আর কোনোদিন মানুষ বিশ্বাস করে এই জাতীয় জায়গায় আসবে না। আপনার মনে আছে ইলেকশন যখন চলা হচ্ছিল তখন কাকে কাকে প্রিজাইডিং অফিসার দিকে একটা ঘটনা ফাঁস হয়েছিল না? এত ইন্টারেস্টটা কি জামাত? না, এত ইন্টারেস্ট না, আপনারা তো নিয়ে গেছেন আপনাদের ওইগুলা। আপনারা আচ্ছা, আরে একটা আমরা জিনিস না, আমার কাছে কিউরিওসিটি যে আমরা একদম আমাদের শেষের দিকে যাই। মানে আমাদের সংসদ সদস্য সরকারি দল উনি একটা জায়গা তো বললেন যে বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বেশি ক্ষতি করেছে হচ্ছে মনসুর সাহেব, তিনি মার্চ করেছেন, এইটার ব্যাপারে আপনাদের ধারণা কি? মানে এটা কোনো ঠিক আসলে ওনার কথার পক্ষে আপনি না বিপক্ষে? না, এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, না কেন যে- বলতেছি, আমি একটা উত্তর দিব সেই জন্য। না, ও সময় নাই। আর এরকম আপনি আপনার আমি এই বিষয়ে এক্সপার্ট না, আমি এই বিষয়ে কোনো উত্তর দিতে চাই তো সেই জন্য যেটা বলতে চাই, আসলে বিষয় যে বিষয়গুলি বোঝে, এই সরকার যদি সেই বিষয় বোঝা লোকজনের দিকে খেয়াল না করে ইয়েস, একই ধারাবাহিকতায় আমার ওকে ভালো লাগে তাকে ভালো লাগে এই কাজ করে, এই সরকারি বিপদে পড়বে। যেমন বিদ্যুৎ ক্ষেত্র যেটা নিয়ে শুরু করেছিলাম, বিদ্যুৎ বিষয়গুলো যারা বোঝেন তারা তো ধরেন মন্ত্রণালয়ে যে সচিব হোক, দায়িত্বে হোক, আজকে উনি এর আগে ছিলেন বন মন্ত্রণালয়ে, আজকে আসলে বিদ্যুৎ মন্ত্রণালয়ে। বিদ্যুতের করাপশনটা একটা গ্লোবাল ইস্যু। জি, এই ইস্যুটা বোঝার ক্ষমতা একদিনে জন্মায় না। আমি অনুরোধ করব সরকার দলীয় এমপি মহোদয়কে, সংসদে এই জিনিসটা আপনারা করেন যে বিআরসি কে ঠিক করতে হলে আচ্ছা, পরিষ্কার। আমাদের অবশ্যই জি। এই বিষয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটা Body কার্যকরী করতে হবে। উদ্যোগ জি, নিতে হবে, জি, আদারওয়াইজ হবে না। অনেক এই তর্কই চলতে আমি থাকবে। অল্প কয়েক সেকেন্ড একটু বলতে চাই। আমি মনে করি এই বিদ্যুতের দাম বাড়ানোর মাধ্যম দিয়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ যারা বেসরকারি খাত এবং যাদের দিন আনে দিন খায়, একবারে ফিক্সড ইনকাম, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাদের জীবনমান এখানে বিষিয়ে উঠবে এবং মুদ্রাস্ফীতি আরও বাড়বে এবং বাংলাদেশের অর্থনীতি ঝুঁকির ভিতরে চলে যাবে। এবং বিশেষজ্ঞরা বলছেন, ডেইলি স্টারের বরাত দিয়ে আমি সেটা বলছি, যে যদি এটা 41টা কোম্পানির বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পুনরালোচনা করে ঠিকঠাক না করা হয়, $7.2 বিলিয়ন অর্থনীতির ঝুঁকিতে বাংলাদেশ পড়বে আগামী দিনে। সেই ঝুঁকি বাংলাদেশের মতন একটা ছোট্ট রাষ্ট্র পরিষ্কার। সামাল দিতে পারবে কিনা, এই জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ জি, করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক, আজকে কড়া আলাপ এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন।